জি ভাইজান, খালারে একটা ফোন করে দেখেন। মার সাথে আমার কথা হয়েছে, মা ওখান থেকে 8টার সময় রওনা দিচ্ছে। হায় হায় ভাইজান, এটা আপনি কি কইতাছেন? এখনই তো 9টা বাজে, 8টার সময় রওনা দিলে তো পৌঁছাইতে 12টা বাজে যায়। তাতে কি, আপনারা তো 1টার মধ্যে রওনা দিলে 3টা 3:30টার মধ্যে বাসায় পৌঁছে যাবেন। না মানে আমি চাইছিলাম সকাল সকাল যদি রওনা দিবার পারি তাহলে আজকের মধ্যেই নুপুরে আবার ফিরাইয়া নিয়ে আসতে পারতাম আর কি। আমার মনে হলো নুপুর আজই ফিরতে পারবে। খালায় আইসা যদি ঝগড়া বাঁধায় দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাইব। জি ভাইজান, আপনি কি খালারে বাবার অসুস্থর কথা কইছেন? বলেছি, নুপুর আপনার সঙ্গে যেতে চায় তাও বলেছি। খালায় কি কইল? মা বলল মা না এলে নুপুর যেতে পারবে না। কেন? তা বলেনি, নুপুরও মার সঙ্গে দেখা না করে যাবে না। কি একটা মুশকিলে পড়লাম কন্ত ভাইজান। কোনো মুশকিল নেই বাদল সাহেব, মার সাথেও আমার একটা ব্যাপারে আলাপ করতে হবে। অ্যাকচুয়ালি নুপুরের প্রবলেমটা আমি পার্মানেন্টলি সলভ করতে চাই। নুপুরের আবার কি সমস্যা? হ্যাঁ, যত সমস্যা সব তো নুপুরকে নিয়েই। নুপুরের তো একটা ভবিষ্যৎ আছে, মা যেমন ওর ভবিষ্যৎ নিয়ে ভাবে তেমনি আমিও ভাব, কিন্তু আপনারা যা ভাববেন সেটাই হলো আসল। কারণ আপনি আর আপনার বাবাই হলো নুপুরের আসল গার্জিয়ান। যে ভাইজান, কথাটা আপনি ঠিকই কইছেন। আমি শুনেছি আপনি নাকি নুপুরকে বিয়ে করতে চেয়েছিলেন। না না মানে বিষয়টা আমি অনেক ভেবে দেখলাম, আসলে আপনারা ছাড়া নুপুরের আপন বলতে কেউ নেই। ও আপনাদের মধ্যে থাকলে অনেক ভালো থাকে। বুঝলাম না ভাইজান। বাদল সাহেব, আপনি যদি আমাকে কথা দেন আপনি নুপুরকে সুখে রাখবেন, কখনো কষ্ট দিবেন না, আমি নিজে নুপুরকে রাজি করাবো সে যেন আপনাকে বিয়ে করে। ভাইজান, কি বলতো? আপনার লগে আমার জরুরি কথা আছে, একটু আসেন না। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। না না ভাইজান, এখনই যাইতে হবে, একটু আসেন না। আপনি বসুন। আপনি বাদল ভাই এটা কি বলতেছিলেন? কি বলেছি? আমি দরজা দাঁড়ায় সব শুনছি। আমি তো খারাপ কিছু বলিনি নুপুর, তোমার ভাষাতেই বাদল এখন ভালো হয়ে গেছে, এখন তাকে বিয়ে করলে তো কোনো অসুবিধা নেই। আমি কি আপনারে কখনো বলছি সে ভালো হয়ে গেলে আমি তারে বিয়ে করব? খালারেও তো এই কথা কইনি। মা তো বলেছে তোমাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবে। তাছাড়া বাদল হচ্ছে কি তোমার ব্লাড, ওর সাথে বিয়ে হলে তোমার খারাপ হবে না, ও তোমাকে ইনফ্যাক্ট ফেলে দিতে পারবে না। আমি কখনো বিয়ে করব না ভাইজান, আমি খালারে ওই কথা বলছি। আমার এই কথার কোনো নড়চড় হবে না। তুমি যাই বলো না কেন, তুমি ওনার সঙ্গে ময়মনসিং গেলে বাদল তোমাকে জোর করে বিয়ে করে, আর এই জন্যই তোমাকে কথাটা বললাম। নুপুর, যা অনিবার্য তা গ্রহণ করার মতো মানসিক প্রস্তুতি থাকলে তোমার জন্য সুবিধাই হবে। আমার সুবিধা অসুবিধা আপনি অনেক দেখছেন, আর দেখতে হবে না, আর দেখতে হবে না ভাইজান। নুপুর, নুপুর,
আমি তোমার এই জায়গায় কেন আটকে রাখছি সেটা আজকে তোমার বলবো, মানে এখনই বলবো। আমি আসলে ম্যান পাওয়ারের ব্যবসা করি তো, আর এই চাকরির হচ্ছে স্পর্শ। এইখানে যত সুন্দরী মেয়েরা আসে, মানে গার্জিয়ান ছাড়া যারা আসে, তাদের মধ্যে যারা আমার পছন্দ হয় তারা আটকাই ফেলে। আজকাল কি দরকার ছিল? আপনি আমাকে বললেই পারতেন আমি বিদেশে যাব কিনা। আমার ম্যান পাওয়ারের ব্যবসাটা অন্য কিছু মেয়ে। জিজ্ঞেস করো কেমন? কেমন? যারা নরওয়েতে আদম ব্যবসা করে তারা কি করে? ধরো তুমি মালয়েশিয়া যাইবা, তারা তোমরা ডাকবো, ইন্টারভিউ নিব, তারপর পাসপোর্ট নিব, তারপর কারি কারি টাকা নিব, না তারপরে চিন্তা ভাবনা করবো। তবে বাবা আমি এত ঝামেলা করতে নাই। আমি মালয়েশিয়া এজেন্টের কাছে তোমার একেবারে বেছে দিব, সে তোমার মালয়েশিয়া অনেক টাকার চাকরি দিবে, তুমি তো মহাসুখে কাটাইতে পারবা, তোমার 1 টাকা খরচ হইব না। আরে বাবা আমি তোমার একটা ভালো খবর দিলাম আর তুমি কাঁদতাছো। আপনি আমাকে পাচার করবেন? বাহ বুদ্ধিমতী তো, কি বলছো? আপনি নারী পাচার করেন? আজকে সব জানেন? মাথা খারাপ, সে একজন সৎ মানুষ। আরে সে যদি জানে যে আমি নারী পাচারকারীর সাথে জড়িত, তাহলে তো আমার 14 গোষ্ঠীকে জেলে পাঠাইব। আচ্ছা লিনা, তোমার কি আমার সাথে ইচ্ছা? তোমার যদি ইচ্ছা না থাকে তাহলে তোমাকে অনেক পদ্ধতি আছে। ওই যে সামনে দেখছো না, যে তোমার খাবার দেওয়া যায়, তোমার দেখাশোনা করে, ও কিন্তু খুব খারাপ না, খুবই খারাপ, খুব খুব টর্চার, সারা রাত টর্চার করবে। টর্চারটা কি করবে সেটা তো বুঝতে পারছো না? ধরো তোমারে টর্চার করে অজ্ঞান বানায়া রাস্তায় ফেলাই দিয়ে, আর ট্রাকের চাক্কায় পিষ্ট হয়ে মেরে দিবা, সবাই জানো তুমি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছো। আজ রাত 8টার মধ্যে তুমি আমার জানাইবা তোমার বাড়ি আছো কিনা, ঠিক আছে? আপনি কি আমার চিনতে পারেন নাই? তোমাকে আমি খুব ভালো করে চিনি, তুমি বাদল। আলহামদুলিল্লাহ। থাক, তুমি ঘরে ঢুকতে দিয়েছে কি? আমার মা আমি ওকে ঢুকতে দিয়েছি। কেন ঢুকতে দিয়েছিস? তোমাকে পরে বলবো না, তোমার সাংঘাতিক স্ট্রেস গেছে, তুমি কাপড় জামা ছেড়ে একটু রেস্ট নাও। জি আমার এক্ষুনি শুনতে হবে। তোরা দুজন আমার রুমে আয়। আয়। মা সাংঘাতিক বেড়ে গেছে, তুমি একটু আমার কাছে চলো। আপনি যাবেন না ভাইজান? তুমি যাও, আমি আসছি। ভাইজান, খালাম্মার হাব ভাব কিন্তু ভালো ঠেকতেছে না, মনে হইতেছে নূপুরে যাইতে দিব না। বিয়ের ব্যাপারে নূপুরের সঙ্গে আমার কথা হয়েছে, ও আপনাকে বিয়ে করতে চান। ভাইজান আপনি তো চান ভাইজান। আমি চাই। আপনি চাইলে খালাও চাইব। আপনি শুধু নূপুরে আমার লগে একটু যাইতে দেন, তারপর নূপুরে কেমনে রাজি করাইতে হয় আমি জানি। ঠিক আছে, আপনার বসুন, আমি দেখছি। জি জি
জি জি জি ভাইজান, জি। বাদল ভালো হতে পারে কিনা তুই সেটা জানিস না? এমন কইরা বললো। তুই আগের কথা তো তাড়াতাড়ি ভুলে গেলি কি করে? বাদল যখন তোকে বিয়ে করতে চেয়েছিল, তোকে টর্চার করছিল, তখন তুই বাদলকে বলেছিলি যে ও যদি ভালো হয়ে যায় তাহলে তোকে বিয়ে করবি। কই ও ভালো হয়েছিল? হ্যাঁ, তুই এলো কথা বলছিস না কেন? না, ভালো হয় নাই খালা। ও এখনো ভালো হয়নি, ও ভালো হওয়ার ভয় করছে। ওকে আমি হারে হারে চিনি। বাদল আমার সঙ্গে কম ফোনতে ফিকির করেনি, আমি কিছুই বলিনি। আর তুই না বলেছিলি বাদল বাসায় আসলে ওকে তুই অ্যারেস্ট করবি? আমি চাইলে ওকে এখন অ্যারেস্ট করতে পারি, কিন্তু নূপুর তা চায় না। ও বাদলের সাথে টাকায় যেতে চায়। আমি চাচারে দেখতে যাইতে চাই ভাইজান। আরে তোর চাচা অসুস্থ সেটা তুই শিওর হলি কি করে? তোর কি মনে হয় সেজান? আমি বাদলের কথা বিশ্বাস করিনি। একটু পরে জানতে পারবো ওর বাবার কি অবস্থা। কি করে জানবি? টাঙ্গাইল সদর থানার একজন এসআই আছে, আমি ওকে বাদলের বাসায় যেতে বলেছি। নূপুরের কাছ থেকে আমি বাদলের বাসার ঠিকানা নিয়েছিলাম। বাদল সেটা জানে না। কখন জানতে পারবি? এসআই কনফার্ম হয়ে গেলে আমাকে জানাবে। অসুস্থ থাকুক আর না থাকুক আমি নূপুরকে ছাড়বো না। দেখো নূপুর, আমি বাদলের সঙ্গে কথা বলেছি। তুমি যদি বাদলের সঙ্গে যাও, ও তোমাকে জোর করে বিয়ে করবে। তুমি বাধা দিয়ে ওকে আটকাতে পারবে না। হ্যাঁ বলবো, তুমি নিজের চোখে দেখেছো নাকি? আচ্ছা, ডকুমেন্ট দেখেছো? আই সি। ওনার সাথে কথা বলেনি কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওর চাচা অসুস্থ কথাটা ঠিক, কিন্তু ক্যান্সার হয়েছে কি না এই ব্যাপারটা শিওর নয়। ওর চাচি রিপোর্ট দেখাতে পারেনি। রিপোর্টগুলো নাকি বাদলের কাছে। ওগুলো কোথায় রেখেছে ওনারা জানেন না। ওর চাচাকে নাকি ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বাদল ভাই কসম কাইটা বলছে, সে যা বলছে তা সত্য। খালা আমার যাইতে দেন। আমি যদি চাচারে শেষ দেখাটা দেখতে না পারি, আমি ময়ূরাও শান্তি পাবো না। শোনো মামা, আমি বাসায় যাবো না, আর কয়েকটা দিন এখানে থাকবো। আহা, আমাকে তো ব্যবসার কাজে চিটাগাং যেতে হবে, আর আমি তো তোমাকে এখানে একা রেখে যেতে পারবো না। তুমি কখন চিটাগং যাবে? আজ বিকেলে। চিটাগং কয়দিন থাকবে? 3 দিন। নো প্রবলেম, আমি ইরিনা আপুর কাছে থাকবো। ইরিনা আপু আমাকে অনেক আদর করে। হ্যাঁ, বুঝতে পারছিস না কেন? আমি টেনশনে থাকবো, কাজ করতে পারবো না। তাছাড়া তোর মা তো একা রয়েছে। একা কোথায়? কাজের বুয়া আছে, মোবারক চাচা আছে। আহা, অযথা যুক্তি দেখাস না তো। আজ লাঞ্চের পরেই তোমাকে যেতে হবে। আমি গাড়ি ঠিক করে রাখবো, ঠিক আছে? ওকে? তুমি এখানে কি করছো আমি সব জানি। কি জানো তুমি? আরে কি জানো সেটা তো বলবা। তুমি তুমি নারী পাচারে জড়িত। আর কেউ যদি বলো মুখে হাতে খুন করবো। কি করবো? খুন করবো। বলবে কাউরে? না, বলো না। কিন্তু আমি কাউকে না বললে তুমি অনেক করে পার পাবে না। একদিন না একদিন তুমি পুলিশের হাতে ঠিকই ধরা পড়বে। সারা জীবন তোমাকে জেলে থাকতে হবে, ফাঁসিও হতে পারে। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? তা তো বাসি। তাহলে চলো দুজনে পালিয়ে যাই।
তোমার মতো আমিও একটা সময় ভাবতাম এখান থেকে পালায় বাঁচো, কিন্তু পালানোর কোনো পথ নাই, আর বাঁচারও তো কোনো অপশনই নেই। আমি যা করতেছি আর এই কাজের সাথে যারা যারা জড়িত আছে তাদের নাম শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে না। ওদের অনেক ক্ষমতা, অনেক। আমরা যদি পাতা হইলেও যদি পড়াই না, ওরা খুঁজে বার করে নিব। তাহলে তাই আর কি, এর মধ্যে থেকে বাঁচতে হইব। এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। ওয়ান ওয়ে জার্নি। ম্যানেজার সাহেব, জি ম্যাম, বলুন। আমি আজকের আঙ্কেলের সাথে কথা বলেছি। জি। আঙ্কেল বলছে যে আমি বাসায় গিয়ে টাকাটা পাঠিয়ে দিলে হবে। ও স্যার বললে তো কোনো সমস্যা নাই। তারপরও আপনি ওনার সাথে কথা বলে দেখতে পারেন। না, অসুবিধা নেই ম্যাডাম। ওই আজকে সন্ধ্যাতে এমনিতে আমি ঢাকা যাব, আপনি আমার সাথে গেলেন, আপনি বাসায় যেয়ে আমার টাকাটা দিলেন আর আমি চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। না কিছু না, চলো যাই রুমের দিকে যাই। কি যে বলবো না। আচ্ছা, এই আঙ্কেলের রিপোর্টগুলো কি আপনার কাছে আছে? জি না না ভাইজান, আমি তো ওগুলো বাড়িতে রাখা চলে আসছি ভাইজান। রিপোর্ট দেখতে চাইতেছেন কেন ভাইজান? না মানে ঢাকায় কোনো ক্যান্সার স্পেশালিস্টকে দেখাতাম। ভাইজান, আমি যে ডাক্তাররা দেখাইছি হেউ তো ক্যান্সার স্পেশালিস্ট। হ্যাঁ, ঢাকায় আরো বড় ক্যান্সার স্পেশালিস্ট আছে। সবচেয়ে ভালো আপনি যদি ওনাকে ঢাকায় নিয়ে আসতে পারেন, এখানে ক্যান্সার হসপিটাল আছে, আঙ্কেলকে সেখানে ভর্তি করান। ভাইজান, আপনি যে কি কন, বাবার শরীরে যা অবস্থা, হ্যাঁ ক্যাম্পে আমি বাসের মধ্যে টাইনা টুনালে আসুম কন? বাসে কেন, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসবেন। ভাইজান, কথার একটা কইলেন না আপনি। অ্যাম্বুলেন্সে লইতে গেলে ভাড়া লাগবে 10,000 টাকা। সেই টাকা কি আমার কাছে আছে কন? বাবার চিকিৎসা করতে গিয়ে ব্যবসাপাতি যা ছিল সবই তো নষ্ট হয়ে গেছে। আছে মাত্র ওই এক টুকরো জমি, ওইটা বেচতেও তো সময় লাগবে। শোনেন, অ্যাম্বুলেন্স ভাড়া করতে যা লাগে সে খরচ আমি দেব, ঢাকার চিকিৎসার খরচও আমি চালাব। চলার পথের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে